তোমাকে কিন্তু এই ড্রেসে মানাচ্ছে না, তোমাকে আরো আপডেট হতে হবে, একটু টাইট ফিটিং হতে হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তোমার নামটা জানি কালকে কি শুনলাম? স্যার পিঙ্কি। পিঙ্কি, খুব সুন্দর নাম। পিঙ্কির নাম অবশ্য আমি এর আগে কোথায় যেন একটা টিউশনি করতে গিয়ে পেয়েছিলাম। যা হোক, ঠিক আছে। তুমি তো অঙ্কে বললেন নাকি কাঁচা? হুম, জি স্যার। আচ্ছা, অঙ্কটার ব্যাপারেই তোমাকে আমি একটু বুঝাবো, কারণ এই অঙ্কর জন্যই তো আমাকে রাখা হয়েছে। তো তুমি ভালো আছো? জি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমরা কয় ভাই বোন? স্যার আমরা 3 বোন 1 ভাই। 3 বোন 1 ভাই, সুন্দর। আচ্ছা, তুমি নাকি অঙ্কে খুবই কাঁচা, তোমার মাথায় নাকি কিছুই ঢোকে না? জি স্যার। হ্যাঁ, শোনো, শিক্ষা এমন একটা জিনিস, শুধু এই পাঠ্যপুস্তক শিক্ষা করলে কিন্তু শিক্ষা না, শিক্ষার ধাপ আছে। হ্যাঁ, ধরো কিভাবে তোমাকে জীবন চালাতে হবে তার একটা শিক্ষা, কিভাবে তুমি সংসার করবে তার একটা শিক্ষা, কিভাবে তুমি স্কুলের পাঠ্যপুস্তক লেখাপড়া করবে তারপর একটা শিক্ষা। আবার ধরো আমি তোমার টিচার, আমার সঙ্গে কি আচরণ করবে, কি ব্যবহার দেখাবে আমাকে, এটাও কিন্তু একটা শিক্ষা। মানুষকে সম্মান দেওয়া, এটাও একটা শিক্ষা। কারণ এখন তো তোমরা ছোট, তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, বোঝানোর জন্যই কিন্তু আমরা টিচার। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, ভালো। অত দূরে বসছো কেন, একটু এগিয়ে আসো না। এই যে ড্রেসগুলো যে তুমি পরছো, এটার মধ্যেও কিন্তু শিক্ষা আছে। কারণ তুমি ভালো মন্দ যাচাই করা শিখছো, কোনটা পড়লে তোমাকে ভালো দেখাবে, কোনটা পড়লে খারাপ দেখাবে, এই জিনিসটা কিন্তু একটা শিক্ষার প্রয়োজন আছে। এই যে তুমি জামাটা গায়ে দিছো, এটার মধ্যে শিক্ষা আছে। শিক্ষার শেষ নেই। শুধু পাঠ্যপুস্তক পড়লেই যে শিক্ষা তা কিন্তু না, জ্ঞান একটা আলাদা জিনিস, জ্ঞান অর্জন করতে হয়। জ্ঞান কিন্তু একা একা বইয়ের মধ্যে পাওয়া যায় না, এটা কোনো গাছে ধরে না, এটাকে কি করতে হয়, অর্জন করতে হয়। আচ্ছা, যা হোক, আজকে তোমাকে কি পড়াবো? অঙ্ক। অঙ্ক। অঙ্ক, হ্যাঁ, অঙ্ক। লসাগু টসাগু পারো নাকি তুমি? আচ্ছা যাক, আজকে আর পড়াবো না, আজকে আমরা একটু পরিচিত হই। জি স্যার। প্রথম প্রথম না, এখন ধরো আমি তোমার শিক্ষক, তোমার এখানে আসছি, তুমি আমার সঙ্গে কি ব্যবহার করবে এটাও কিন্তু আমি তোমাকে অনেক সময় আদর করতে পারি, তোমাকে অনেক সময় মুখে ধরতে পারি, মাথা সাপটাতে পারি, হাতটা ধরতে পারি, এগুলো কিন্তু কিছু মনে করা যাবে না, কারণ আমি টিচার। তোমাকে আমি যদি গায়ে হাত দেই, মনে করে এর মধ্যেও তোমাকে শেখানোর জন্য আমার একটা শিক্ষা যাচ্ছে। তোমার হাত ধরবো, তোমাকে শেখানোর জন্য আমার একটা শিক্ষা যাচ্ছে। এগুলোকে নিজের মাথায় রাখতে হবে। শিক্ষা গুরু মানে কি? গুরু মানে শিক্ষা গুরু, এটা হচ্ছে তোমাকে সার্বিক দিক দিয়ে তোমাকে প্রশিক্ষণ দেবে। জি স্যার। প্রশিক্ষণ, ধরো একটা বিমান যাচ্ছে, এই বিমান কি খালি খালি উঠছে না, ওর মধ্যে বসে আছে একজন প্রশিক্ষণ প্রাপ্ত পাইলট। জি স্যার। ঠিক আছে না? তেমনি তোমাকে ওইভাবে পাইলটের মতো প্রশিক্ষণ দিয়ে আমি গড়ে তুলব। জি আর স্যার। শিক্ষকের স্পর্শ কিন্তু কোনো খারাপ জিনিস না, এটা হচ্ছে একটা মানে শিষ্যর জন্য, অর্থাৎ ছাত্রের জন্য, ছাত্রর জন্য একটা আশীর্বাদ। জি স্যার। এখনো তুমি দূরে, তুমি কাছে আসো, আরো স্যার কাছে। কাছেই তো আছি। আরে কাছে আসো না। গায়ে হাত দিচ্ছেন কে? না না, এই যে তোমাকে হাত ধরলাম, তোমাকে টেনে আনলাম, এই যে তুমি একটা প্রথমে ফেল করলে, কিন্তু গুরু যতই বলে যে এই কাছে আসো, সঙ্গে সঙ্গে আসতে হয়, এটাই শিক্ষা, যে গুরুজন ডাকলে কাছে আসতে হয়। স্যার আমি তো অঙ্ক কম পারি, আপনি আমাকে একটু অঙ্ক শেখান। শিখাবো, আজকে তোমার সঙ্গে আমি ফ্রি হব না? ফ্রি না হলে তো তোমার সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং হবে না। বোঝো না কেন? শোনো, সব কিছু মুখে বলা যায় না, কিছু কিছু জিনিস আছে মুখ দিয়ে বলতে হয়, কিছু কিছু জিনিস আছে স্পর্শের মাধ্যমে বোঝাতে হয়, কিছু কিছু জিনিস আছে চোখের মাধ্যমে বোঝাতে হয়, এগুলি কিন্তু সবই শিক্ষা।
আর এই শিক্ষাগুলো যে অর্জন করতে পেরেছে সেই হয়েছে সর্বজ্ঞানী এবং সব জানতা যাকে বলে। বুঝতে পেরেছো? আসো, কাছে আসো, কাছে আসো। আমার হাত ধরছেন কে? কেন? তোমার সঙ্গে ফ্রি হচ্ছি। না স্যার, আপনি আমাকে অঙ্ক করান। আজকে তো এই সাবজেক্টটা আজকে বাদ রাখলাম, কালকে থেকে আজকে পরিচয় হই, ফ্রি হই। ফ্রি হলে বন্ধুত্ব হয়, বন্ধুত্ব হলে শিক্ষা অর্জন করার সুবিধা হয়। বোঝো না কেন? শিক্ষার শেষ নেই তো। সব কিছু শিক্ষা আস্তে 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 অর্জন করতে হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু শিক্ষা আর শিক্ষা, শিক্ষা আর শিক্ষা, শিক্ষার কোনো শেষ নেই। স্যার আজকে যেহেতু অঙ্ক করাবেন না, সেহেতু আজকে আমাকে একটু ছুটি দিয়ে দেন। পরিচয় তো আমরা হলামই, আরেকদিন না হয় বাকিটুকু সেরে ফেলবো। স্যার আমার একটু শপিং এ যেতে হবে। এই দেখো, এই শপিং এর কথা বলে তুমি আরেকটা জিনিস আমার মাথায় এনে দিলে। এখানেও কিন্তু শিক্ষা আছে। এই যে তুমি শপিং এ যাবে, কেনাকাটা করবে, তোমার ড্রেসের কথা একটু বলি। তোমাকে কিন্তু এই ড্রেসে মানাচ্ছে না, তোমাকে আরো আপডেট হতে হবে, একটু টাইট ফিটিং হতে হবে। শোনো, যদি একটু টাইট ফিটিং ড্রেস তুমি পরো, তাহলে একজন মানুষকে পরিপূর্ণভাবে কিন্তু দেখা যায়। আর যখনই একজন মানুষকে পরিপূর্ণভাবে দেখা যায়, তখন কিন্তু সে সমাজের নজরে পড়ে, তার জন্য একটা ভালো সম্পর্ক আসে, ভালো একটা ছেলের নজরে পড়ে। অতএব এইগুলো প্রচার করার জন্য কিন্তু টাইট ফিটিং ড্রেস, মডার্ন যাকে বলে মডার্ন, এটাও কিন্তু একটা শিক্ষা। এই শিক্ষাটা এই যে তোমাকে আমি আগেই দিয়ে দিলাম, মাথায় রেখো। শপিংয়ে যাবে, একটা মডার্ন ড্রেস কিনো, টাইট দেখে, ঠিক আছে? তাহলে আমার কথাগুলো বুঝতে পেরেছো? স্যার বুঝলাম তো, কিন্তু স্যার গ্রামে তো এসব পোশাক স্যার মানে পরা যায় না, বুঝলেন তো। আর আমি তাছাড়া ছোট পোশাক পছন্দ করি না স্যার। তো স্যার, আরে শোনো শোনো, তোমাদের গ্রাম এখনো সেই পূর্বের যুগে পড়ে আছে। এটা তো মডার্ন হতে পারেনি। শহরে যাও, দেখো তারা কি করছে। জি স্যার। স্যার আজকে তাহলে উঠি স্যার, দেরি হয়ে যাচ্ছে আমার। আর একটু পড়াই। না স্যার, আরেকদিন করবে স্যার, কালকে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। জি স্যার, আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? আমাদের বাসায় যে যেই নতুন টিচারটা এসেছে, আর মতিগতি আমার ভালো লাগছে না। কেন? স্যার কি ভালো মতো পড়াইতে পারে না, নাকি কি সমস্যা, নাকি বোঝাতে পারছে না, কোনটা? ওই বিষয় না ভাইয়া, স্যারটা কেমন যেন উল্টা পাল্টা কথা বলে, আমার হাত ধরতে চায়, আবার স্মার্ট হতে বলে, বলে ছোটখাটো পোশাক পরতে, টাইট ফিটিং পরতে। কি করবো, এই কথাগুলো আমার ভালো লাগছে না। কি কস? গতবার যে ছাড়টা ছিল, ওই ছাড়টাও তো এরকম লুচ্ছা ছিল, যে জন্য একটা মুরব্বি দেখে ছাড় ঠিক করে আনলাম, এইটাও এরকম। আসলে এই যুগে কাউরে বিশ্বাস করা যায় না। মানুষ আসলে যে কিরকম, যারা খারাপ হয় তারা ওই যুবক বয়সেও খারাপ হয়, এই মুরব্বী বয়সেও খারাপ হয়। তাই এই ধরনের লোক দেখলেই বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, তুই যখন বিষয়টা বললি, আমি একটু স্যারের সাথে কথা বলে দেখি কি বলে। স্যারের সাথে কথা বললে আমি বুঝতে পারবো। আচ্ছা তুই তাহলে এখন যা, কালকে স্যার আসলে আমি বিষয়টা দেখতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা স্যার, আমার বোনকে যে পড়ানো শুরু করলেন, ও কেমন বুঝছে? পড়াশোনা বুঝে তো? হ্যাঁ হ্যাঁ, পারবি, ওর জ্ঞান বুদ্ধি আছে। কারণ আমি প্রথম দিন ওর সঙ্গে কথা বলে আমি সব টের পেয়েছি। আর এগুলো তো শিক্ষা অর্জন করতে হয়, আগের থেকে তো অর্জন হয় না। এই যে আমি আসছি না, আমি ওকে সব দিক দিয়েই এই শিক্ষা অর্জন করিয়ে ছাড়বো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে পড়াতে যান, আমি একটু বাজারে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে তোমরা ভেবো না। আমার হাতে যখন দিয়েছো, দেখো আমি প্র্যাকটিক্যাল ভাবে সমস্ত প্রশিক্ষণ তাকে আমি দিয়ে দেবো, সমস্যা নেই।
আচ্ছা আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, ছেলেটা খুব সরল আছে। স্যারের সাথে কথা বলে আসলে তো কেমন কেমন মনে হচ্ছে। না, স্যারটা সুবিধার না, মালটা ট্যাটন আছে। সমস্যা নাই, একটু দেখতেছি কি করা যায়। হ্যালো, কই তুই? আচ্ছা, একটু দ্রুত আমার বাসার উপর চলে আয়। ওকে। স্যার, এই গড়ের উত্তরটা আমি মিলাতে পারছি না, একটু মিলাই দেন তো। আচ্ছা, মিলাই দেবো, অত টেনশন নিও না, আমি আছি তো, আমি তোমাকে শিখাই দেব। আসলাম একটু বসি, রেস্ট নেই। স্যার একটু দেখেন না। স্যার, হ্যাঁ? এই যে গড় নির্ণয় করতে দিয়েছেন না আপনি, এটা হ্যাঁ। উত্তরটাই তো মিলছে নাই, দেখেন একটু ঠিক করে উত্তর দেন। মিলবে, এখনই মিলবে। আমি শুধু একবার খালি বলে দেবো, তুমি সেই সিস্টেম মতো করবে, দেখো মিলে গেছে, কোনো সমস্যা নেই। আজকে কি মাথায় শ্যাম্পু নিয়েছো নাকি? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, শ্যাম্পু করা ভালো, শ্যাম্পু করলে চুলটা খুব যত্নে থাকে। বাহ, সুন্দর তো কানের দুল পরেছো, এটা এই যে তোমার পছন্দ। কিছুটা শিক্ষা তুমি অর্জন করেছো, কিন্তু জ্ঞান, মানুষ তো জ্ঞান নিয়ে জন্মায় না, জ্ঞানকে অর্জন করতে হয়। যত অর্জন করবা তত তুমি জ্ঞানী হবা, আর যত তুমি জ্ঞানী হবা তত সমাজের বুকে তুমি পরিচিতি লাভ করবা, আর যত তুমি পরিচিতি লাভ করবা সমস্ত কিছু অর্জন করতে হয়। এই যে তুমি উত্তর মিলানোর কথা বললে না, উত্তর মিলবে মিলবে, আমি সমস্ত উত্তর তোমাকে মিলিয়ে দেব। আচ্ছা, তুমি কি রোজা আছো? জি স্যার আছে। হ্যাঁ, রোজা কেউ থাকতে পারে, কেউ পারে না, এটাও কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার। অনেকে আছে ধরো শিক্ষাই পায় নাই ছোটবেলার থেকে যে রোজা করতে হয়, 10 বছর বয়সের থেকে রোজা করতে হয়, এটা শিক্ষা পায় নাই। যার কারণে তুমি চায়ের দোকানে যাবে, দেখবো আমাদের মতো অনেক দাঁড়িয়ালারা, মুরব্বীরা বসে চা খাচ্ছে, শিক্ষা অর্জন করতে পারেনি। তো এই যে তোমাকে দেখতে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। আর সুন্দরদেরকে কি করতে হয় জানো? সুন্দরদেরকে সুন্দরের দাম দিতে হয়, তাদেরকে ভালোবাসতে হয়। সুন্দর আল্লাহ পাক দিয়েছে, সুন্দর, এই সুন্দরকে মূল্যায়ন করতে হয়, এটাও কিন্তু একটা শিক্ষা। যার কারণে আমি তো তোমাকে ভালোবাসি, এমন ভালোবাসি তুমি কল্পনা করতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসার মধ্যেও কিন্তু একটা শিক্ষা আছে, এসব শিক্ষাগুলো আমার কাছ থেকে তুমি পাবে, আমি তোমাকে দেব, উজাড় করে দেব। আমি কোনো শিক্ষা কমতি রাখবো না তোমার কাছে। আমি নিজেই মনে মনে ভেবেছি, তোমার মতো একজন মানুষকে আমি কাছে পেয়ে যদি তাকে মূল্যায়ন না করি, তাকে যদি শিক্ষা আমি ঠিকমতো না দিতে পারি, তাহলে তো এটা আমার ব্যর্থতা। আমি আমার ব্যর্থতার দায় তো আমি নিতে পারি না। যা হোক, আসলে কিন্তু তোমাকে নাইস লাগছে। তোমার মূল্য যে আমার কাছে কতটুকু, এটা আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। এই দেখো, তুমি হাতে চুড়ি নিয়েছো, এই চুড়িটা কিন্তু মানায় নেই। আচ্ছা, আমি যদি শিক্ষাগুরু হিসাবে তোমাকে একটা চুড়ি দেই, তুমি কি নেবে? হাত ছাড়েন। আচ্ছা দাঁড়াও, দৌড়াদৌড়ি করছো কেন? এই যে আংটিটা নিয়েছো, আংটিটা কিন্তু খুব সুন্দর লাগছে, সুন্দর হাতে সুন্দর আংটি। এই যে তুমি গোলাপ ফুলের মতো, আর ফুলকে যে ভালোবাসে না, সে তো মানুষের মধ্যে পড়ে না। আমি ফুলকে ভালোবাসি, ফুলকে সম্মান করি, ফুলকে শ্রদ্ধা করি। যেমন তুমি তুমি আমার কাছে আসলে একটি ফুল। স্যার বুঝতে পেরেছি, হাতটা ছাড়েন না। না, তুমি এমন করছো কেন? আমি তো তোমার শিক্ষাগুরু, তোমার হাত ধরলে তো তোমার সমস্যা নেই। আর একটু কাছে আসো, আসো আমার কাছে আসো, একটু ক্লোজ হও।
কি দারুণ শিক্ষা, তাই না? দেখ তোর বাবার চরিত্রটা দেখ, আমার বোনকে পড়াইতে এসছে নাকি অন্য শিক্ষা দিতে, নিজের চোখেই তো দেখলি সব। ছি বাবা ছি, তুমি যে এত পরিমাণে খারাপ হয়ে গেছো এটা আমি নিজে চোখে না দেখলে বুঝতেই পারতাম না। রেশাদ আমাকে যখন বলে আমি তখন তো বিশ্বাস করিনি। আমি ভাবছি ও হয়তো বানিয়ে বানিয়ে সব কথা বলতেছে, কিন্তু আমি এখন যে জিনিসটা দেখলাম, ছি, একটা মানুষ এত জঘন্য কিভাবে হতে পারে? এটা শিক্ষক মানে কি তুমি জানো না? পিতা মাতার পরে হচ্ছে শিক্ষকের স্থান। প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে যেরকম শিক্ষা দেয়, একটা শিক্ষকের উচিত ঠিক সেইভাবে শিক্ষা দেওয়া। কিন্তু তুমি তুমি এটা কি করলা বাবা? শেষ পর্যন্ত আমার বন্ধুর বোনের সাথে, ছি বাবা ছি, তোমাকে আমার বাবা বলতেও ঘৃণা হচ্ছে। তুমি এতটা নিচে নেমে গেছো। স্যার, আপনি যে কাজটা করছেন নিজে একটু ভেবে দেখেন তো, কাজটাকে ঠিক করছেন? ও আপনার মেয়ের বয়সী, আর আপনি আপনার মেয়ের বয়সে একটা ছাত্রীর সাথে এইভাবে ব্যবহার করছেন। তাকে শিক্ষা দেওয়ার বদলে আপনি সব কি শেখাচ্ছেন স্যার? সি স্যার সি, আমার বলতেই ঘেন্না হচ্ছে যে আপনি আমার বন্ধুর বাপ। এর আগেও একজন শিক্ষক এনেছিলাম, তার চরিত্র ঠিক এমন ছিল, কিন্তু আপনাকে দেখে আমি ভদ্র মনে করেছিলাম যে মুরব্বী মানুষ ভালো মানুষ হবে, কিন্তু না, আমি তো অবাক যে ওই শিক্ষক যদি শয়তান হয় তাহলে আপনি তো তার উস্তাদ, ইবলিস, ইবলিসের উপরে আপনি। আপনাকে যাই বলি না কেন তা কম হয়ে যায়। আপনার এই বয়সে এই ধরনের চরিত্র রাখাটা কি ঠিক? আজকে থেকে আমি ভুলে যাব যে তুমি আমার বাবা, আর আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। থাক বাবা, আর আমাকে বলিস না, আমি আর সহ্য করতে পারছি না। আমি কি করব বল? জীবনে কোনোদিন জ্ঞান হারাইনি, তাই জ্ঞানটা ফেরার পরে কোন উপলব্ধি আমি বুঝতে পারিনি। তোর বয়স যখন 6 বছর, তখন তোর মাটা হঠাৎ করে মারা গেল। তোকে নিয়ে আমি সাগরে পড়ার মতো পড়লাম। তোকে লালন পালন করতে গিয়ে আমি নিজে বিয়েটা পর্যন্ত করিনি। আমার তখন ভরা যৌবন। আমার কোনো আত্মীয় স্বজন আমাকে বলেনি যে তুমি আর একটা বিয়ে করো, সংসারটা ঠিক রাখবে, ছেলেটাকেও দেখে রাখবে। এই কথাটা কেউ বলেনি। আস্তে 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 কখন যে আমার স্বভাব চরিত্রটা নষ্ট হয়ে গেছে আমি বুঝতেই পারিনি রে বাবা। আসলে আমি ভুল করেছি, আর এই ভুলটা খালি খালি হয় নাই। বললাম না, জীবনে কোনোদিন জ্ঞান হারায়নি, তাই জ্ঞান ফিরলে কেমন উপলব্ধি হয় আমি জানি না। যে জ্ঞানটা আজকে আমার ফিরল, আমি আসলে অজ্ঞান ছিলাম এতদিন। আমি নিজের চিন্তা করেছি, আর কারো চিন্তা করিনি। আমি ভুলে গিয়েছিলাম তুই বড় হয়েছিস, আর কদিন পর তোকে বিয়ে শাদী দিতে হবে, বাড়িতে একটা সুন্দর বৌমা আসবে, তাকে নিয়ে আমাকে সংসার করতে হবে, এক সংসারে থাকতে হবে। আমি ভুলে গিয়েছিলাম কেন আমার ভেতরে লোভ কাজ করছিল। ওই যে বললাম না, যৌবনকালে তোর মাকে হারিয়ে আমি নষ্ট হয়ে গেছি। ঠিকই বলেছিস তোরা। এই মেয়েটা তো আমার মেয়ের মতো। আমার মেয়ে থাকলে সেই রকমই বয়স হতো। তাকে যে আমি মেয়ের মতো দেখবো আমার মাথায় কোনোদিন আসেনি, কারণ আমি অজ্ঞান ছিলাম। নিজের স্বার্থ হাসিল করার জন্য আমি আমার পথটা ধরেছিলাম। কিন্তু আজ যখন তোরা আমাকে অপমান অপদস্থ করলি, আমার মাথাটা যখন একদম মাটিতে নুয়ে পড়ল, তখনই আমি অনুভব করতে পারলাম একজন মানুষ অপমান হলে কত বড় শাস্তি হয়, তার ভিতরে কিসের ঝড় বয়
তার মস্তিষ্ক ঠিক থাকে কিনা আমি আজ টের পেলাম। যা হোক, একটা কথা আছে না, আল্লাহ যেটা করে মঙ্গলের জন্য করে। তাই হয়তো এর মধ্যে কোনো মঙ্গল লুকিয়ে আছে, যার কারণে তোদের মাধ্যমে আমি আজ লজ্জিত, আমি আজ তোদের কাছে ঘৃণার পাত্র। এই মেয়েটা প্রথমে হয়তো সে আমার বাপের মধ্যে শ্রদ্ধা করত, ভিতরে ভিতরে সেও যে আমাকে ঘৃণা করে এই জিনিসটা আমি বুঝতে পারিনি। আসলে আমার সমাজটা কেমন যেন বদলে গেছে, সবাই নিজের স্বার্থ নিয়ে পাগল। আমার উচিত ছিল এই সমাজে আমি যাদেরকে পড়াই, আমি একজন শিক্ষাগুরু, যাকে বলে জাতির মেরুদণ্ড। কিন্তু আমার নিজেরই তো মেরুদণ্ড ভাঙা। আমরা কি করে মেরুদণ্ড হই? এই সমাজের মতো আরো সমাজ রয়েছে যেখানে সব সময় লাঞ্ছিত হচ্ছে আমার মেয়ের বয়সী মেয়েদের মতো মেয়েরা। কত মা বোন তাদের ইজ্জত হারাচ্ছে কেন? সবই পুরুষদের, আমাদের মতো মানুষদের স্বার্থের কারণে। আমরা যেদিন ভালো হব না, সেই দিনকার সমাজ ভালো হবে। আসলেই বাবা দেখ, আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, আমাদের দেশ। আমরা এখন কি করি? আমরা সবসময় চিন্তা করি সরকার বদলালে আমাদের দেশ ভালো হবে। কিন্তু না, যতক্ষণ পর্যন্ত আমার সমাজের মানুষ, আমি তুমি সবাই ভালো না হব, ততক্ষণ পর্যন্ত আমার দেশ, আমার সমাজ ভালো হবে না রে বাবা। আমি এই জিনিসটা আজকে বুঝলাম। তোদেরকে আমি ধন্যবাদ জানাই। তোদের মতো সন্তান এই সমাজের বুকে গড়ে ওঠার দরকার আছে, যারা আমাদের মতো ইবলিস শয়তানকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। যা হোক, একজন মানুষ ছোট হলে তার জীবিত অবস্থায় অপমৃত্যু হয়, তেমনি আমার হয়েছে। মারে, তুই কিছু মনে করিস না মা, আমি তোর মনে হয়তো কষ্ট দিয়েছি আমার অজান্তে, তুই আমাকে ক্ষমা করে দিস। আমার যদি মেয়ে থাকতো না, তাহলে তোর মতোই হতো। বাবা, তোমাদের কাছে আমার জোর হাত। আসলে আমি অন্যায় করেছি, দেখো একটাবার আমাকে সুযোগ দাও, আমাকে ক্ষমা করো। দেখো আমি সঠিক পথে আসতে পারি কিনা। আমাদেরকে ভালো করার জন্য তো মহামানব হিসাবে তোমরাই আবির্ভূত হয়েছো। আমি তোমাদের কাছে মাপ চাচ্ছি, আর আমাকে লজ্জিত করো না, আমাকে আর লজ্জা দিও না। আমার দ্বারা আর জীবনে এমন ভুল হবে না। আমাকে তোরা মাফ করে দিতে পারো, মাফ করে দিতে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যখন আপনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন, তাহলে আপনাকে তো মাফ করে দেওয়াই যায়। কারণ মানুষের মধ্যে জ্ঞান জাগ্রত হওয়াটাই মেন। সে যদি তার ভুল বুঝতে পারে, সে অবশ্যই শুধরে যায়। এখন আপনি যদি সত্যি আপনার ভুলটা বুঝে থাকেন, আপনিও শুধরে যাবেন। যাই হোক জীবন, তুই আর রাগ করে থাকিস না, তুইও তোর বাবাকে এবারের মতো ক্ষমা করে দে। যেহেতু বাবা একটা ভুল করছে, তারপরেও সে স্বীকার করছে। এখন তোরাই দেখ, কারণ ভুলটা তো আমার কাছে করেনি, ভুলটা করছে তোর বোনের কাছে। এখন সে যদি মাফ করে দেয়, তাহলে এখানে আমার কিছু বলার নেই। বোন, তুই কি মাফ করছিস? হ ভাই, এবারকার মতো মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মা, আমি তোমাকে এখন থেকে মেয়ের মতোই দেখবো। কালকের থেকে আমি তোমাকে ঠিকই পড়াবো, নিজের মেয়ে মনে করে। ঠিক আছে। আচ্ছা স্যার, আপনি তাহলে পড়ান, আমরা যাই। আসসালামু আলাইকুম।